অসিলেশন, তার মধ্যে ওয়েভস যেটা, সেটার একটা মানে টপিক। সো এখন প্রথমে হলো যে এই যে ওয়েভ এন্ড অসিলেশনের শুরুতে যেসব জিনিস, এই যে ওয়েভ কারে বলে, লংগিটিউডিনাল ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ কি জিনিস, প্রোগ্রেসিভ ওয়েভ, স্টেশনারি ওয়েভ কি জিনিস, এবং এদের মধ্যে যে পার্থক্য, এইগুলো হচ্ছে মানে এক্সক্লুডিং ইকুয়েশন অবশ্যই, জাস্ট ডেফিনেশন গুলা, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। কারণ আমি ধরে নিচ্ছি যে এগুলো তোমরা পড়ছো ইন্টারে এবং অনেকবার পড়ছো, এবং আমি মনে করি যে তোমরা পারবা। সো না পারলে পরবর্তীতে দেখা যাবে। আমরা আলোচনা শুরু করবো হচ্ছে ডপলার ইফেক্ট থেকে। সো ডপলার ইফেক্ট আসলে দুই রকম হয় কনসেপ্ট। একটা হচ্ছে ডপলার ইফেক্ট অফ সাউন্ড এবং আরেকটা হচ্ছে ডপলার ইফেক্ট অফ লাইট। তো ন্যাচারালি আমরা এখানে ডপলার ইফেক্ট অফ সাউন্ড নিয়ে পড়বো। তো প্রথমে আমরা ডেফিনিশনটা দেখি অ্যান্ড তারপরে আমরা বিভিন্ন কেসেস গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে বলছি যে the apparent change in pitch due to relative motion between the source and the observer is called Doppler effect. ধরুন অ্যাপারেন্ট চেঞ্জ মানে হচ্ছে যে চেঞ্জটা তুমি ফিল করো, অনুভব করবে। কিসের? ইন দ্য পিচ, তীব্রতার, শব্দের তীব্রতার। মানে কি শব্দের তীব্রতার চেঞ্জ মানে হয় শব্দের তীব্রতা বাড়বে নাইলে কমবে। কিসের জন্য? ডিউ টু দ্য রিলেটিভ মোশন বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য অবজারভার। তাইলে শব্দের উৎস এবং শব্দের শ্রোতা যে তাদের মধ্যবর্তী আপেক্ষিক বেগের কারণে, আপেক্ষিক গতির কারণে। সো আমরা তাহলে এই আপেক্ষিক গতির সাপেক্ষে বেস করে আমরা যদি ক্রাইটেরিয়া গুলো মানে কেজেস গুলো, অর্থাৎ কিসের উপর বেস করে আমরা এই ডপলার ইফেক্ট গুলো আলোচনা করতে পারি, সেগুলো যদি আমরা একটু বলি, তাহলে আমরা বলছি যে তোমার আমরা বলছি যে মনে করো কয়েকটা কেজ হতে পারে। সো কেজ ওয়ান, যখন আমরা বলছি যে সোর্স এবং অবজারভার দুটাই রেস্টে আছে, মানে স্থির আছে, সেক্ষেত্রে তো যেহেতু দুইটাই স্থির আছে তাহলে সেক্ষেত্রে কোনো ডপলার ইফেক্ট হবে না, যেহেতু কারণ তাদের মধ্যে কোনো রিলেটিভ মোশন নাই, আপেক্ষিক বেগ নাই, তাহলে ডপলার ইফেক্ট থাকবে না। আমরা বলছিলাম যে আপেক্ষিক বেগের কারণে শব্দের তীব্রতার কম বেশি যেভাবে হয় সেটাকেই আমরা বলতেছি ডপলার ইফেক্ট। এখানে আপেক্ষিক বেগই নাই, তাহলে শব্দের তীব্রতার কম বেশি হওয়ার কোনো লজিকই নাই। ফর এক্সাম্পল মনে করো যে মসজিদে আজান দিচ্ছে, তুমি বাসায় বসে বসে শুনতেছো। সো না মসজিদ মুভ করতেছে মানে শব্দের সোর্স, না তুমি মুভ করতেছো, সো একইভাবে শব্দ শুনবা, সেখানে কোনো ডপলার ইফেক্ট থাকবে না। সো নো ডপলার ইফেক্ট। এখন কেস টু আমরা যদি এরকম বলি যে সোর্স রেস্টে আছে
অবজারভার মোশনে আছে। তাহলে সোর্স রেস্টে, অবজারভার মোশনে, তার মানে তাদের মধ্যে একটা আপেক্ষিক বেগ থাকবে। কারণ একজন দাঁড়ায় আছে আর একজন গতিশীল, সে গতিটা দুই ভাবে হতে পারে। মানে গতিটা এমন হতে পারে যে ওই সোর্সের দিকে যাচ্ছে, তাহলে সময় সাপেক্ষে ডিস্টেন্স কমে যাবে। আবার গতিটা এমন হতে পারে যে সোর্স থেকে অপোজিট দিকে যাচ্ছে, তাহলে সময় সাপেক্ষে ডিস্টেন্স বেড়ে যাবে। তাহলে ন্যাচারালি যখন সোর্সের দিকে তীব্রতা হবে, আমি আগের যে এক্সাম্পলটা দিলাম সেটাকে আমরা একটু মডিফাই করে বলতে পারি যে যে মসজিদ দিচ্ছে, তুমি মসজিদ থেকে উল্টা দিকে গেলা, তো সেই ক্ষেত্রে শব্দটা কমবে। তাহলে এখানে ডপলার ইফেক্ট আছে। ওয়েট করে, হ্যাঁ, আমার নিচে ময়লার গাড়ি আসছে, শব্দ ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তাহলে পরবর্তী কেস এমন হতে পারে যে সোর্স হচ্ছে তোমার মোশনে আছে এবং অবজারভার হচ্ছে রেস্টে আছে। এই যেমন মনে করে একটু আগেই হইলো আমার ক্ষেত্রে, আমি তো রেস্টে আছি, বসে আছি, যে একটা গাড়ি এসে নিচে অনেক শব্দ করতেছিল, ওই গাড়িটা কিন্তু এখনো চলতেছে, কিন্তু শব্দ এখন কমে গেছে। তার মানে কি? মানে হলে যে যখন এটা টুয়ার্ডস রেস্ট অবজারভার হবে তখন তীব্রতা বাড়তে থাকবে এবং সর্বোচ্চ বেশি হবে যখন একদম কাছাকাছি চলে আসবে। আর অপোজিট দিয়ে গেলে শব্দ কমে যাবে। তাহলে এখানে যে সোর্সটা হচ্ছে গতিশীল এবং অবজারভার হচ্ছে রেস্ট, তাহলে এখানেও ডপলার ইফেক্ট থাকবে। এবং ন্যাচারালি এটাও দুই রকম, যদি গতিটা অবজারভারের দিকে হয় তাহলে তীব্রতা বাড়তে থাকবে, আর যদি গতিটা অবজারভারের অপোজিট দিকে হয় তাহলে কমতে থাকবে। এরপরে আসো ক্রাইটেরিয়া 4। আমরা বলছি যে সোর্স এবং অবজারভার দুইটাই গতিশীল। সো সোর্স এবং অবজারভার যদি দুইটাই গতিশীল হয় তাহলে সেখানে কিছু ব্যাপার আছে, মানে ক্রাইটেরিয়ার কিছু সাব ক্রাইটেরিয়া আছে।
যেমন যদি এমন হয় যে সোর্স এবং অবজারভার একই দিকে গতিশীল, এবং তাদের ভেলোসিটি সেম। মনে করো আমরা সোর্সের ভেলোসিটি ধরলাম a এবং অবজারভার ভেলোসিটি ধরলাম b, এবং a ইজ ইকুয়াল টু b, তাহলে তাদের মধ্যে ডপলার ইফেক্ট হবে না। কারণ পরস্পর যদি একই দিকে একই বেগে চলতে থাকে তাহলে তাদের মধ্যে আপেক্ষিক বেগ থাকবে না। সো শব্দ যেমন তেমনই থাকবে, এখানে বাড়া কমার কোনো ব্যাপার থাকবে না। ফর এক্সাম্পল, মনে করো যে তুমি হচ্ছে একটা গাড়িতে করেই যাচ্ছ, যে গাড়িতে শব্দ হচ্ছে, তাহলে গাড়িরও বেগ যা তোমারও বেগ যায়, তাহলে একই রকম শব্দ শুনবা। এখানে শব্দের বেগ বাড়া কমার কোনো ব্যাপার নাই। আবার এমন হতে পারে যে তুমি যে বেগে যাচ্ছ আরেকটা গাড়ি ওই বেগেই যাচ্ছে এবং ওই গাড়িতে শব্দ হচ্ছে, তো তোমার বেগ এবং ওটার বেগ যদি সমান হয় তাহলে সেখানেও একই রকম থাকবে শব্দ, নো ডপলার ইফেক্ট। কিন্তু যদি a ইজ নট ইকুয়াল টু b হয়, দুটা যদি সমান না হয়, তখন ডপলার ইফেক্ট হবে। ফর এক্সাম্পল, তুমি হাঁটতেছো, পিছন থেকে একটা গাড়ি এসে সা করে বেড়ে চলে গেল, তাহলে এটা যখন সবচেয়ে তোমার কাছাকাছি আসছে তখন তুমি বেশি শব্দ শুনছিলা, পার হয়ে গেলে আবার মিলাই গেছে, সো এখানে ডপলার ইফেক্ট হয়েছে। আবার যদি উল্টা হয় সেটাও হবে, যে মনে করো যে কোন এক জায়গায় মাইকে অনেক শব্দ হচ্ছে, তুমি তার পাশ দিয়ে গাড়ি করে বেরিয়ে চলে গেলা, মানে সরি, মাইকে করে শব্দ হচ্ছে বলতে আরেকটা গাড়িতে হচ্ছে আর কি, যেটা গতিশীল, অবশ্যই স্থির থাকলে তো আর আমরা এখানে আলোচনা করতেছি না, তো গতিশীল সেটাও, এবং একই দিকে। মনে করো যে সেটা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, তুমি উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, কিন্তু তোমার বেগ ওর চাইতে বেশি। সো ন্যাচারালি তুমি তাকে যখন অতিক্রম করবা ঠিক সেই মুহূর্তে সবচেয়ে বেশি শুনবা, কিন্তু অতিক্রম করে চলে গেলে আর শুনবা না। সো সেখানেও ডপলার ইফেক্ট থাকবে। কিন্তু যদি এমন হয় যে গতি অপোজিট দিকে হয়, মনে করো যে মোশন একদিকে, সোর্স আরেক দিকে, সরি, সোর্সের মোশন একদিকে, অবজারভারের মোশন একদিকে, এটা দুই ভাবে হতে পারে, এরকম হতে পারে আবার এরকম হতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই ডপলার ইফেক্ট থাকবে। সেক্ষেত্রে গতি সমান হোক কি না হোক, ইট ডাজন্ট ম্যাটার। কারণ যদি সমান গতিতেও হয়, দুইজন দুই দিকে চলে গেলে তাদের মধ্যবর্তী দূরত্ব বাড়তেই থাকবে এবং শব্দের তীব্রতা কমে যাবে। আবার যদি দুইজন একই মানে সামনাসামনি আসে, অপোজিট দিক, ডিরেকশন অপোজিট, বাট আসতেছে সামনাসামনি, সেক্ষেত্রে ডিস্টেন্স কমে যাবে এবং তোমার তীব্রতা বাড়বে। সো যদি ডিরেকশনটা এরকম হয়, ইন এনি অফ দিস টু কেস, সেক্ষেত্রে ভ্যালোসিটি ডাজন্ট ম্যাটার, দেয়ার উইল বি ডপলার ইফেক্ট। এই হলো আমাদের টোটাল কেজেস। আমি মনে করতেছিলাম যে শাহরিয়ার ইফতি কিছু বলবা, বলো যদি কিছু বলার থাকে। না স্যার, ভুলে মাইক অন হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা আমরা এই কেসগুলো নিয়ে সবগুলো নিয়ে আলোচনা করব। আমরা জাস্ট এখানে একটা মানে ইনসাইট দিলাম, যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো পরবর্তীতে। সো আশা করি যে তোমাদের এই ডপলার ইফেক্টের কনসেপ্ট মাথায় ঢুকছে। এখন আমরা আসো এগুলো নিয়ে একটু, এগুলোর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন কেমন সেগুলো একটু দেখি। তো প্রথমেই আমরা আলোচনা করছি যখন অবজারভার রেস্টে আছে এবং সোর্স ইন মোশনে আছে, তার মানে তুমি ঘরে বসে আছো, একটা গাড়ি শব্দ করতে করতে তোমার দিকে আসতেছে এবং তোমাকে অতিক্রম করে চলে যাচ্ছে। তাহলে দুইটা ঘটনা হতে পারে, তোমার দিকে আসতেছে, তোমাকে অতিক্রম করে চলে যাচ্ছে।
তো প্রথমটা, এটা সাব ক্রাইটেরিয়া বলছে when the source moves towards the observer, সোর্স তোমার দিকে আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে ডপলার ইফেক্ট কেমন হবে? তো এটা বোঝার জন্য আমরা একটা ডায়াগ্রাম দেখতেছি। সো ধরে নিলাম যে এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে অবজারভার, এবং এটা তাদের ইনিশিয়াল অবস্থা, প্রাথমিক অবস্থা, যেখানে শব্দের বেগ হচ্ছে ভি। তাহলে এখানে আমরা দেখতেছি যে এটা তিনটা কমপ্লিট ফ্রিকোয়েন্সি করে তারপরে অবজারভার পর্যন্ত শব্দটা পৌঁছাইছে। তাহলে শব্দের ফ্রিকোয়েন্সি যেহেতু নির্দিষ্ট, তাহলে পরবর্তী সময় যখন সোর্সটা অবজারভারের আরো কাছে চলে আসবে, মনে করলাম যে এই ডিস্টেন্সটা সামনে চলে এসছে, অবজারভারের দিকে আসতেছে যেহেতু, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হয়ে গেল ভি মাইনাস এ, যেখানে এ ছিল হচ্ছে অবজারভারের সোর্সের মোশন, এ হচ্ছে সোর্সের মোশন। সো দিস ডিস্টেন্স ইজ ভি মাইনাস এ। দেখো আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি জানি না, তো সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে একক সময়ের বেগ হচ্ছে ডিস্টেন্স। তো আমরা বেসিক্যালি এখানে যে ভি কে ডিস্টেন্স হিসেবে কনসিডার করছি, অবশ্যই একটা পার্টিকুলার টাইমে। হ্যাঁ, সো এখানে তোমরা কনফিউজ হওয়ার কিছু নাই যে স্যার বলতেছে এত সামনে আসতেছে, আবার বলতেছে এ হচ্ছে তোমার মোশন বা ভেলোসিটি। হ্যাঁ, মানে কনফিউজ হওয়ার কিছু নাই। এটা লেখা আছে, এই যে দেখো, ইন 1 সেকেন্ড, হ্যাঁ, ওয়েভ উইল বি কন্টিনিউড ইন এ লেন্থ দিস। তাহলে 1 সেকেন্ড মানে একটা টাইমের সাথে যখন ভেলোসিটি থাকবে তখন সেটাকে আমরা লেন্থ বা ডিস্টেন্স বলতে পারি আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে জাস্ট একটা কথার মারপ্যাচ। তাহলে যাই হোক, এখন নতুন ডিস্টেন্স হলো এটা, এবং তখন ফ্রিকোয়েন্সি যেহেতু আগের মতোই চেঞ্জ হয়নি, তাহলে সেটা তিনটা ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু যেটা চেঞ্জ হয়েছে পরিষ্কার ছবি থেকে দেখতে পাচ্ছ। আচ্ছা আগে জিজ্ঞেস করি, বলো তো দুইটা ছবি থেকে কোন জিনিসের পরিবর্তন দেখা যাচ্ছে, চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে? স্যার ল্যামডা ওয়েভলেন্থ। তরঙ্গ দৈর্ঘ্য। ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে তাদের তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ চেঞ্জ হয়েছে, এবং তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে ওয়েভলেন্থ বেসিক্যালি কমছে, ওয়েভলেন্থ কমছে। তাহলে ওয়েভলেন্থ যদি কমে, আমরা যদি মনে করো যে প্রথম ছবির জন্য আমরা যদি ধরে নিই যে ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই এন, যেহেতু আমরা ফর্মুলা জানি ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে সেকেন্ড যে ফিগার সেটার জন্য আমরা বলবো যে ল্যামডা ইজ ইকুয়াল টু, বা ল্যামডা প্রাইম অবশ্যই, কারণ কমে যাচ্ছে, একটা অন্য নাম দিলাম, সেটা ইজ ইকুয়াল টু ভি মাইনাস এ বাই এন। তো যেহেতু কমে গেছে সেহেতু এটার উপরের অংশটা কমে যাবে, তবে এটার ভাগফল কমবে আর কি। তো এটা হলো আমাদের এই যে সেকেন্ড ফিগার, সেটার জন্য ল্যামডার এক্সপ্রেশন। তাহলে আমরা পাইলাম এই এক্সপ্রেশন যে ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু বি মাইনাস এ বাই এন।
এখন আসো, আমরা তো বেসিক্যালি বের করতে যাচ্ছি ল্যামডা, তো আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে শব্দের ফ্রিকোয়েন্সি, বা টু বি এক্সাক্ট তীব্রতা, পিচ। তো পিচ ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, ফ্রিকোয়েন্সি যত বাড়ে পিচ বাড়তে থাকে, তাহলে সেটা আসলে বাড়বে না কমবে, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এম। তো এই পরিবর্তিত ল্যামডা নিয়ে আমরা পরিবর্তিত ফ্রিকোয়েন্সি যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা বলছি এন প্রাইম ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা প্রাইম, যেখানে এন প্রাইম হচ্ছে আমাদের পরিবর্তিত ফ্রিকোয়েন্সি। এখন সেটা বাড়লো না কমলো সেটা যদি আমরা দেখি, তাহলে আমাদের ল্যামডা প্রাইমের মান যদি আমরা এখানে পুট করি, ল্যামডা প্রাইম ছিল ভি মাইনাস এ বাই এন, তাহলে আমাদের এক্সপ্রেশন হলো এরকম যে এন প্রাইম ইজ ইকুয়াল টু ভি বাই ভি মাইনাস এ ইন্টু এন। সো ন্যাচারালি এন প্রাইম মাস্ট বি গ্রেটার দেন এন, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা বাড়বে। আর এটা কেন গ্রেটার দেন সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, কারণ এরকম একটা কম্পারিজন আমরা দেখছিলাম গ্র্যাভিটেশনে। সো ইন কেস আমি তারপরে একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল আমরা ধরলাম ভি ইজ ইকুয়াল টু 12, এবং মনে করো আমরা ধরলাম যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2, সো ভি মাইনাস এ ইজ ইকুয়াল টু মনে করো হচ্ছে 10, মনে করি এন ইজ ইকুয়াল টু ধরলাম হচ্ছে 5, তাহলে আমাদের মান কত হচ্ছে 6, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 6, সো 6 মাস্ট বি গ্রেটার দেন 5। সো আমাদের ফ্রিকোয়েন্সি বাড়তেছে, তীব্রতা বাড়তেছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কেস ডপলার ইফেক্ট। যখন আমরা বলছি যে সোর্স হচ্ছে গতিশীল এবং অবজারভার হচ্ছে স্থির, এবং সোর্সের গতি যখন অবজারভারের দিকে, তাহলে এটার পরবর্তী কনসেপ্ট আমরা বলবো যে সোর্স যখন অবজারভার থেকে দূরে যাবে, তাহলে আগেরটা যদি বুঝে থাকি তাহলে এটা আসলে আমাদের জন্য খুবই সোজা, যে সোর্স যদি অবজারভার থেকে দূরে যায় তাহলে আমাদের এই যে সেম ফ্রিকোয়েন্সির জন্য ওয়েভলেন্থ এবার বেড়ে যাবে ন্যাচারালি। এটা সেকেন্ড কেস, এটা ফার্স্ট কেস। তো ওয়েভলেন্থ বেড়ে যাবে মানে আমাদের এক্সপ্রেশনটা এরকম হয়ে যাবে, ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু ভি প্লাস এ বাই এন, এবং ইভেন্চুয়ালি আমাদের ওই মানটা এখানে বসাইলে আমাদের এক্সপ্রেশনটা এরকম আসবে যে ভি বাই ভি প্লাস এ ইন্টু এন। সো এখানে এন প্রাইম মাস্ট বি লেস দেন এন, ঠিক আছে, এন প্রাইম এন এর চাইতে ছোট। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়া, when source in motion and observer at rest। তো এটা বুঝলা কিনা আগে বলো, তারপরে আমরা অন্য কথা বলি। আচ্ছা, ওকে, সো ভেরি গুড। এরপরে আমাদের পরবর্তী স্যার টপিক এই হচ্ছে, টপিকগুলো স্যার রিজিড বডিতে তো স্যার দেখতেছি না স্যার, এটার জন্য কি অন্য বই ফলো করতে হবে? ও তুমি কি ওই বই নিয়েছো নাকি? স্যার প্রপার্টিজ অফ ম্যাটার ম্যাক্সিমাম স্যার সবাই স্যার নিছেন। স্যার আসলে প্রপার্টিজ মানে অফ ম্যাটার, স্যার ওই বইটা স্যার অনেকেই নিছে স্যার। কিন্তু খুবই দুঃখজনক যে এটা ফাইনালের জন্য কাজে লাগবে না। আমি এই জন্য বলছিলাম যে বই না কিনে লাইব্রেরি থেকে নিয়ে আসতে,
যাই হোক, নিছো নিছো। আমি আসলে তোমাদের বলতে বলতে নিজে একটু মানে কি যেন বলে লজ্জিত, এই জন্য আর কথা বলতে না অ্যাবাউট এক্সাম। আজকেও একটা মিটিং হচ্ছে এই মুহূর্তে, হোয়াট এভার ইট ইজ, রেজাল্ট ফাইনাল হলে এরপর জানাবো, আর কিছু না। সো মূল কথা হলো ওইটা মিড টার্মের জন্য কাজে লাগবে, ফাইনালের জন্য না। সো এখন যে বইটা পড়াচ্ছি সেটার নাম হচ্ছে টেক্সট বুক অফ সাউন্ড, ওই সেম রাইটারের যেটা আমরা দিয়েছিলাম তোমার ব্রিজলাল এন্ড সুব্রামণিয়াম, যেটা তোমরা দেখো এটা পাইরেটেড কোনো কপি পাও কিনা পিডিএফ এ, না পাইলে কি আমি যেভাবে দিছি সেভাবে ইয়ে করে নাও। আর এটা অবশ্য তোমরা কিনতে পারো চাইলে। আমি ব্যক্তিগতভাবে বই কিনি, কিন্তু অনেকে আসলে বই মানে টাকা নষ্ট মনে করে। মানে টেক্সট স্যার বুক আসলে টেক্সট পিডিএফ বুক থেকে পড়তে একটু অসুবিধা হয় এই কারণে স্যার। এটা এটা 70-80 টাকা দাম অনলি, টেক্সট বুক অফ সাউন্ড এই বইটা। জি স্যার। তুমি চাইলে তুমি প্রপার্টিজ অফ ম্যাটার কিনছো, আমি তো যতটুকু জানি ওটা 110-120 টাকা এরকম নাই, এর বেশি না। কত নিছে? প্রায় 110। তাইলেও মানে কত টাকা কোন দিকে যায়, একটা বই কিনলা কি সমস্যা কি জি আসলে? স্যার, হ্যাঁ এই কারণেই স্যার আসলে জিজ্ঞাসা করছি। স্যার আরেকটা ব্যাপার, স্যার মডার্ন ফিজিক্স এর না, জন্য ওইটা জি যেহেতু স্যার একটা বলছি। চ্যাপ্টার মাত্র, ওইটার দরকার নাই, কেনার দরকার নাই। ওকে স্যার, ওকে স্যার। তবে তুমি এই সাউন্ড বইটা কিনতে পারো, কারণ আমাদের ফাইনালে 5টা চ্যাপ্টারের মধ্যে এখান থেকে মনে হয় 3টা চ্যাপ্টারই আমাদের আসবে থাকবে। জি স্যার। সো এটা হচ্ছে টেক্সট বুক অফ সাউন্ড। আমি ছবি দেখাচ্ছি। এই যে এরকম, এটা অবশ্য বড় হচ্ছে না, যে টেক্সট বুক অফ সাউন্ড এরকম লাল কালারের, লাল না এটা কমলা অরেঞ্জ। এরকম কালার, সেম রাইটার সুব্রমণিয়াম এন্ড রিজাল। তোমরা চাইলে ওখানে যে কোনো একটা, ওই যে অমর বই ঘর, ওদের ওখানে গেলেও পাবা নিশ্চিত। তো যাই হোক, তাহলে আমরা পরবর্তী টপিক, যেটা হচ্ছে আমাদের সোর্স এট রেস্ট এন্ড অবজারভার ইন মোশন। মানে হচ্ছে ওই যে মসজিদের কথা আমরা বলছিলাম, যে মসজিদে আজান দেওয়া হচ্ছে এবং আমরা মসজিদের দিকে যাচ্ছি অথবা মসজিদ থেকে দূরে যাচ্ছি। তো এখানেও দুই ধরনের ঘটনা ঘটতে পারে। সো আমরা বুঝতেছি যে মসজিদের দিকে গেলে আমরা শব্দের তীব্রতাটা শুনতে পাবো বেশি এবং দূরে গেলে কম। সেটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই ফিগার দিয়ে, আমরা এখানে বলছি সোর্স ফিক্সড এবং অবজারভার মনে করো প্রথমে এখানে ছিল, পরবর্তীতে এদিকে আসতেছে সোর্সের দিকে। প্রথম কেজ আমরা বলছি যে অবজারভার সোর্সের দিকে। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যে আগে যে ওয়েভলেন্থ চেঞ্জ হয়েছিল, কারণ সেটার কারণ ছিল হচ্ছে যে সোর্সটা ওখানে গতিশীল ছিল, কিন্তু এইখানে সোর্স ধীর স্থির ভাবে নিজের ইচ্ছা মতো সব শব্দ উৎপন্ন করে চলতেছে, তার কোনো হেলদোল নাই, পরিবর্তন নাই। তাহলে তার সাপেক্ষে যে তার যে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ কোনোটাই চেঞ্জ হবে না, ঠিক যেমন আছে তেমনই চলতে থাকবে। তুমি আগাচ্ছ পিছাচ্ছ, তার কারণে তুমি কি ফিল করতেছো সেটা ভিন্ন কথা, কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ চেঞ্জ হবে না, একই থাকবে। তোমরা দেখতেছো যে ওয়েভলেন্থ গুলো সেম আছে। তাহলে এইখানে আমরা ওই ওয়েভলেন্থ নিয়ে কোনো কথা বলবো না, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে অন্য কনসেপ্ট দিয়ে। এবং আমাদের সেই অন্য কনসেপ্টটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, মানে
অনুভূত হয় যে ফ্রিকোয়েন্সি, সেটা অ্যাকচুয়াল নয়, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি তো সেমই থাকবে। তো ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি? সাইকেল পার সেকেন্ড আর কি। এক সেকেন্ডের মধ্যে কতবার তুমি একটা শব্দ শুনতেছো বা কতটা সাইকেল কমপ্লিট হচ্ছে সেটা। সাপোজ তোমার এই ডিস্টেন্সটা হচ্ছে 3 মিটার, 1 2 3, সাপোজ, হ্যাঁ, এত কম তো কখনোই না, বাট লেট আস কনসিডার। এবং ধরে নাও যে এই 3টা কমপ্লিট ওয়েভলেন্থ, মানে কমপ্লিট ফ্রিকোয়েন্সি, এটা করতেও তার সময় লাগছে 3 সেকেন্ড, 1 2 3 3 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে একটা ফ্রিকোয়েন্সি মনে করো। যদি আমরা ফ্রিকোয়েন্সি কয়েক হাজার হার্জও বলবো আর কি, সেটা ভিন্ন কথা, আমরা জাস্ট বলতেছি আর কি 1 সেকেন্ডে একটা। তার মানে দাঁড়ালো যে এইখান থেকে শব্দ উৎপন্ন হয়ে তোমার কান পর্যন্ত আসতে সময় লাগছে 3 সেকেন্ড। কারণ সেম শব্দ তুমি মনে করো যে এইখানে না এসে ইট ইজ ইজিয়ার টু, তুমি এখানে চলে এসছো মনে করো, আমরা বোঝানোর জন্য আরো সামনে নিয়ে চলে আসলাম, তাহলে এখন ডিস্টেন্স হয়ে গেল 1 মিটার। তাহলে এখানে 3 সেকেন্ডে শব্দ শুনছিলা একবার, এখানে 3 সেকেন্ডের মধ্যে শব্দ শুনবা একবার, দুইবার, তিনবার। সো এখানে তাহলে আগে এখানে 3বার শব্দ শুনলা 3 সেকেন্ডের মধ্যে, কারণ ডিস্টেন্স কমে গেছে। তাহলে দেখতেছো যে এই ডিস্টেন্সটা অতিক্রম করতে তার 1 সেকেন্ড লাগলে 3 সেকেন্ডে 3বার চলে আসবে, আর এখানে আসতেছিল একবার। সো তোমরা পরিষ্কার বুঝতে পারতেছো যে ডিস্টেন্স কমার সাথে সাথে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। সো এই যে এক্সপ্রেশন, অর্থাৎ ডিস্টেন্স কমার সাথে সাথে ফ্রিকোয়েন্সি বাড়ার যে ঘটনা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে n প্রাইম ইজ ইকুয়াল টু n প্লাস বি বাই ল্যামডা। এখানে বি হচ্ছে তার মোশন, অবজারভারের মোশন। মোশন যত বাড়বে, মানে বেসিক্যালি প্রত্যেকটা টাইমে, এটা তো প্রথমবারই বললাম, সো টাইমের সাথে একটা টাইমে মোশন বাড়া মানে হচ্ছে ডিস্টেন্স যেটা বাড়া। তো যত ডিস্টেন্স বাড়বে বেসিক্যালি তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কমবে, সো তখন ফ্রিকোয়েন্সি বাড়বে। তাহলে আমরা এটাকে লিখতে পারি n প্রাইম ইজ ইকুয়াল টু n প্লাস বি বাই ল্যামডা। সো আমরা এটাকে যদি একটু সাজাই, এই n কে আবার আমরা বলতে পারি ভি বাই ল্যামডা। সো ভি বাই ল্যামডা প্লাস বি বাই ল্যামডা মানে ভি প্লাস বি বাই ল্যামডা, আর ল্যামডা ইজ ইকুয়াল টু আবার ভি বাই এন। সো সাজাই লিখলে এই যে ভি প্লাস বি বাই ভি ইন্টু এন, এখানে একটু ব্লার হচ্ছে, জাস্ট এখানে মনে করো ল্যামডার পরিবর্তে তুমি ভি বাই এন বসাই দাও। সো ভি প্লাস বি বাই ভি ইন্টু এন, দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন ফর ল্যামডা এন প্রাইম। তাহলে এখন দেখতে পাচ্ছ যে এখানে যেহেতু উপরের মানটা বাড়ছে, ভি প্লাস ভি অবশ্যই গ্রেটার দেন ভি, তাহলে অবশ্যই এই এন প্রাইমের মানটাও বাড়বে। আবারও তোমাদের যদি একটা এক্সাম্পল দিই, আগের মতো মনে করলাম, এটা হচ্ছে আগের মতো মনে করলাম 12, এটা হচ্ছে তোমার 2, 14, এটা হচ্ছে 12, আর এন এর মান ধরে নিলাম, মানে হিসাব সহজ করার জন্য 6 ধরলাম। সো এটা কেটে গেলে 2, উপরেরটা কাটলে 7, তার মানে এদিকে 7 হবে। সো আবারও বাড়তেছে, তার মানে যত কাছে আসবা ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। আচ্ছা কেউ একজন বলো তো, যদি মনে করো মসজিদের কথা আমরা বারবার বলছি, সো আমরা মসজিদের দিকে যাইতে যাইতে একদম মসজিদের প্রাঙ্গণে পৌঁছাই গেলাম, মানে মসজিদের কাছে, অর্থাৎ যেখানে শব্দ উৎপন্ন হচ্ছে সেখানে, সোর্স এবং অবজারভার তাহলে একই জায়গায় চলে আসলো, সেক্ষেত্রে ডপলার ইফেক্টের মান কত হবে? ইয়েস, সেক্ষেত্রে ডপলার ইফেক্ট থাকবে না, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হবে, সেটা ভিন্ন কথা, কিন্তু যেহেতু সেখানে কোনো রিলেটিভ মোশন থাকবে না, সো দেয়ার উইল বি নো ডপলার ইফেক্ট। ওকে,
এবং আরেকটা জাস্ট অপোজিটটা, অর্থাৎ দূরে গেলে ডিস্টেন্স বাড়বে, ফ্রিকোয়েন্সি কমবে। সো জাস্ট n মাইনাস বি বাই ল্যামডা, তারপর ভি বাই ল্যামডা মাইনাস বি বাই ল্যামডা। সো দিস ইজ ফাইনাল এক্সপ্রেশন, দিস ভি মাইনাস বি বাই ভি ইন্টু এন। তার মানে n প্রাইম মাস্ট বি লেস দেন n, ফ্রিকোয়েন্সি কমবে। তো ঠিক আছে, তাহলে দিস ইজ অল অ্যাবাউট ডপলার ইফেক্ট আজকের জন্য। আর একটা টপিক থাকলে, দুটা গতিবেগ থাকলে সেটা পরবর্তী দিন আলোচনা করব। তোমরা ভিডিও আছে, দেখতে পারো প্রবলেম হলে, এই জন্য আমি আর ভিডিও রেকর্ড করি নাই। তো পড়াশোনা শুরু করে দাও ফাইনাল সিলেবাস থেকে, দেখা যাক কত দূর কি হয়, বাকিটা আল্লাহ ভরসা। আর আমাদের ক্লাস আমরা দেখি পরবর্তীতে কিভাবে ম্যানেজ করা যায়, চলতে থাক আপাতত। সো অ্যাটেন্ডেন্স, আচ্ছা। তো আমাদের প্রথমে হচ্ছে আনামুল হক, আছো? Yes, sir. হুসাইন মোহাম্মদ মিরাজ, Yes, sir. শেখ জাহেদুদ্দিন, Yes, sir. শারাফাত মুস্তফা, Yes, sir. আফিফ হোসেন, Yes, sir. আরিয়ার হোসেন চৌধুরী, Yes, sir. ফারহান ফায়াজ, ইয়েস স্যার। ফাহিম মুনতাসির আকিব, Yes, sir. আদিব আহবাব, নাই আদিব আহবাব, শোভন ভট্টাচার্য, Yes, sir. মোহাম্মদ জুবায়ের, সাইদ আরমান আলম, Present, sir. Present, sir. সাদ সাজ্জাদ, Present, sir. হাসানুজ্জামান, Present, sir. ফারহানুল ইসলাম, Yes, sir. রাহিদুল ইসলাম, Yes, sir. আব্দুল্লাহ নোমান, প্রেজেন্ট স্যার। হাসনাত জুবায়ের রাফি, হাসনাত জুবায়ের রাফি নাই, তানভীর, সরি, মেহরাজ হোসেন, Yes, sir. তানভীর মাহতাব, তানভীর মাহতাব, Yes, sir. Yes, sir. ফয়সাল হোসেন রকি, Yes, sir. ফিরোজ মিয়া রোহিত, ফিরোজ মিয়া আছো? সোলাইমান আঞ্জুম পিয়াস, আরিফ রহমান শিকদার, Yes, sir. ইফতেখার আলম, কি ব্যাপার এত অ্যাবসেন্ট কেমনে? ক্লাসে তো অনেক প্রেজেন্ট ছিল। স্যার অনেকের নেট প্রবলেম দিচ্ছে। সাইদ মোহাম্মদ আশরাফ গালিব, Present, sir. ইমন শাহরিয়ার ইফতি, ইয়েস স্যার। মনজুর আহমেদ চৌধুরী নাই? এর প্রবলেম যাদের দিচ্ছে তারা মেসেজ দিয়ে দাও। হ্যাঁ, তারপর আনামুল হক, Present, sir. রাশিদুল আরিফিন ইফতি, আসিফ মাহমুদ চৌধুরী, Present, sir. ইমাম হোসেন, Present, sir. ইসমাইল, Yes, sir. উচ্ছ্বাস বড়ুয়া, Yes, sir. রাফিদুল হাসান, Present, sir. জাহিদুল ইসলাম সুপ্ত, Yes, sir. আর তাতফিফ হোসেন, Yes, sir.
তানভীর আলম, Present, sir.